নীল ভাই, নীল ভাই, নীল ভাই, নিচে এক আপা আপনার জন্য দাঁড়ায় আছে। আল্লাহ, কি সুন্দর, পরীর মতো। কেডা উনি? তুই আনছোস? হ। এখন উঠেন, চাটা খাইতে খাইতে নিচে যান, অনেক সময় চাইছে। আর আমি তাহলে গেলাম। এই এটা কি? কোনটা কি? তুমি রেডি হয়ে নামোনি কেন? আরে পিচ্ছিটা বলো, তুমি নাকি 10-15 মিনিট ধরে নিচে ওয়েট করতেছো, তাই তো আমি তাড়াহুড়া করে নামলাম। মিথ্যা কেন বলছো নীল? ওই পিচ্ছি তো চা হাতে তোমার কাছে গেছে আরো 15 মিনিট আগে। তুমি সেই চা খেয়ে হেলে দুলে নামলা, এটার নাম তাড়াহুড়া? তুমি তো খুব ভালো করে জানো যে আমার ঘুম থেকে ওঠার পর নিজেকে ফিরে পেতে 10-15 মিনিট সময় লাগে। আর আমি তো পুরো ব্ল্যাঙ্ক থাকি। আমি মনে হয় পৃথিবীর প্রথম গার্লফ্রেন্ড যে এইরকম একটা বয়ফ্রেন্ডের বাসার নিচে এসে দাঁড়িয়ে থাকি। যাও যাও, তাড়াতাড়ি উপরে যাও, আমি তোমাকে নিয়ে একটু বের হবো। রেডি হয়ে নামো। এক কাপ চা খাবে? ঢং করো না প্লিজ নীল, অসহ্য লাগছে আমার কাছে। যাও তো, তাড়াতাড়ি যাও। আমি আসতেছি তাড়াতাড়ি। আজব পুরে কি একটা পরে নেমেক্স, রাগও করতে পারি না। তো সকাল সকাল আমার মেসেজ সামনে আর এত সেজেগুজে? কেন, আমার কি আসতে মানা? আমি তোমাকে আসতে কবে মানা করছি? আর আজকে তো আমাদের দেখা করার কথা ছিল না, তাই তো আমি কাপড়গুলো সব ভিজায় রাখছি। আমি কি কোনোভাবে তোমাকে ডিস্টার্ব করেছি নীল? না, তুমি আমাকে ডিস্টার্ব করবা কেন? তুমি কখনো আমাকে ডিস্টার্ব করতে পারো? বলো কারণটা কি? কারণ আমি তোমাকে ভালোবাসি। তুমি কি শুধু আমাকেই ভালোবাসো নাকি অন্য কাউকেও ভালোবাসো? বাসি। এই ইট কাঠে গাথা শহরটাকে অনেক ভালোবাসি। আমার প্রথম ভালোবাসা তুমি, কিন্তু দ্বিতীয় ভালোবাসা এই শহরটা। তোমার মনে আছে আমাদের প্রথম দেখা? সেই কবি সম্মেলন। তুমি একটা কোনায় বসেছিলে, বাতাসা আর মুরগি খেতে দেওয়া হয়েছিল, তুমি একাই 2 প্লেট খেয়ে ফেললে। কি যে হাবলা লাগছিল। আমরা দেখি তো আমি তোমার প্রেমে পড়েছি। ফেলে দিব কিন্তু আর। দুষ্টুমি করছিল। নাও, এটা তোমার জন্য। দেখো তো শার্টটা কেমন হয়েছে। শার্ট? বাহ, নীলের জন্য নীল শার্ট খুব সুন্দর হয়েছে, থ্যাংক ইউ। তা কোনো উপলক্ষ আছে নাকি এমনি এমনি? শুভ জন্মদিন। জন্মদিন? ওহ, আমি তো ভুলেই গেছিলাম আজকে আমার জন্মদিন। থ্যাঙ্কস বল। তুমি এত ভুলো মনা কেন? হ্যাঁ, এত পাগল কেন? নিজের লাইফ নিয়ে কি পরিমাণ একটা মানুষ উদাসীন। আমি ছোটবেলা থেকে এমন, এখন একটু ভিন্ন হওয়ার চেষ্টা করতেছি, কারণ এখন আমার জীবনে পদ্ম ফুটেছে। আচ্ছা, এসব কথা বাদ দাও, আমার না খুব ক্ষুধা লেগেছে। চলো না কোথাও খেতে যাই। চলো, কিন্তু আজকে আমি ট্রিট দেব, আমার প্রিয় জায়গা। ঠিক আছে? ঠিক আছে, চলো। বাবা খুব মজা না? তুমি কি প্রায় এখানে খাও? প্রায় খাই মানে কি? আমি তো সবসময় খাই, এটা তো আমার ডাইনিং হল। আমি এখানে না আসলে কখনো বিশ্বাসই করতাম না যে এই খাবার এত তৃপ্তি নিয়ে খাওয়া যায়। এটা তো কিছুই না, আমার এক পরিচিত খালা আছে, সে মোটা রুটি আর ছোলা গুড় বিক্রি করেন, অ্যামেজিং। আর আমার যখন টিউশনি টাকা দিতে লেট করে ওরা,
তখন তো খালাই আমার একমাত্র ভরসা, তোমাকে একদিন খাওয়াবো। আমার আর ঝোলাগুল খেতে হবে না। এমনিতেই কেমন লজ্জা লাগছে এখানে খেতে, কখন যে কি দেখে ফেলে, এরপরটা হাসি রোল পড়ে যাবে। কতবার বললাম টুইটটা আমি দেই, একটা রেস্টুরেন্টে বসি, কথাই শুনলো না। আসলে হয়েছে কি, আজকে ঢাকায় আসলাম, আমার 4 বছর পূর্ণ হলো। আর ঢাকা আসার পর থেকে যত ভালো ভালো রেস্টুরেন্টে খেয়েছি সব জায়গায় তুমি ট্রিট দিয়েছো, কিন্তু আজকে কেন যেন মনে হলো আমি তোমাকে ট্রিট দিই। আর এই বিল্লাল মামার দোকান ছাড়া অন্য কোথাও ট্রিট দেওয়ার মতো আমার অবস্থাও নেই এই মুহূর্তে। মন খারাপ, মন খারাপ করো না, আমাকে বরং একদিন নিয়ে যাও তোমার ওই খালার কাছে রুটি খেতে। এখন আমার মনে হচ্ছে তোমরা তো মোটা রুটি খেতে পারবে না। নীল, তুমি অনেক ব্রাইট একটা স্টুডেন্ট, লাইফ নিয়ে এত চিন্তা করো না। দেখো অনার্সে ফাইনাল রেজাল্টের পর সব কিছু বদলে যাবে। আমার বিশ্বাস তুমি খুব ভালো একটা চাকরি পাবে। যদিও মাঝে মাঝে তোমাকে নিয়ে আমার ভয় হয়, হঠাৎ করে কি জানি হয় আর তুমি পুরো লাইফ নিয়ে উদাসীন হয়ে যাও। আসলে আমি এত চাপ দিতে পারি না, কি করব বলো। আমার আশেপাশের সব মানুষজন মাথায় অনেক চাপ নিয়ে ঘুরছে, কেউ ঠিক মতো নিঃশ্বাসও নিতে পারছে না। আর আমার মনে হয় আমার আশেপাশের সব মানুষ জীবনটাকে উপভোগ করার কোনো অবস্থাতেই নেই। এই ভারী ভারী কথা বিড়াল আমার দোকানে শুনতে চাই না। চলো এক কাজ করি, বরং আমরা উঠি আজকে, তুমি আমাকে রিক্সা নিয়ে ঘুরে বেড়াবো আর কথা হবে আমাদের অনেক। আমার কথা শুনতে আমার ভীষণ ভালো লাগে। চল বিলাল মামা, বিলটা দাও। বিল লাগবে না আজকে। কেন বিল লাগবে না কেন? আজকে আপনার বার্থডে। তোমার বার্থডে ভুলা না কখনো, তাই না? মনে রাখবো না, আপনি আমার 4 বছরের কাস্টমার। ঠিক আছে ভাইয়া, কেমন কেমন লাগতেছে? আর জোস তো ভালো লিখছিস, কয়েকটা কবিতা তো একদম অসাধারণ। ধন্যবাদ ভাই। তাহলে কি এবার বই মেলায় বের হবে তো? আগে ফান্ডের অবস্থা দেখি, বাজারের অবস্থা তো বুঝতেছস একদম মরা, কেউ টাকা দিয়া বই কিনতে চায় না। তারপরেও লিস্টে নাম রাখছি, দেখি কি করা যায়। আচ্ছা নীল, তোরা যেটা কথা বলছিলাম, কবি হিসাবে তো তোরা কেউভাবে চিনে না, তুই একদম নিউ রাইটার, তোর বই কিনবো কে? এই যে তোরা নিয়ে এত একটা রিস্ক নিতেছি, তো কাগজের দামই মনে উঠবে না। তুই একটা কাজ কর, তুই হচ্ছে যে কাগজের দাম বাবদ আমাকে 30,000 টাকা দিয়ে দে, আমি তোর বই ছাপিয়ে দিই। আরেকটা কাজ করতে পারস, তুই আমাকে লিখিত দিয়ে দে যে 300 বই তুই বিক্রি করে দিবি, তাহলে আমি তোর বই ছাপিয়ে দেবো। ভাইয়া আমি 300 বই বিক্রি করে দিব। আমার কাছে তারা এত টাকা নেই, আমি 300 বই কনফার্ম বিক্রি করাই দেবো। এটা বললে তো হবে না রে নীল, দেখা গেল যে তুই বললি বেচে দিবি, কিন্তু পরে বিক্রি হলো না, পরে তুইও বিপদে পড়বি আমিও বিপদে পড়বি। না না ভাই, আমি কেন তোমাকে বিপদে ফেলবো? তুমি একটা ফর্মা রেডি করো, একটা ভালো প্রচ্ছদ তো বানাইতে হবে। আমি ভাবতেছি একটা ভালো পোস্টার বানাই। হ্যাঁ এটাও এটা হচ্ছে মেলার এদিক সেদিক মেরে দেবো, হ্যাঁ তারপর দেখা যাবে না। যাক, তুই ভালো করছিস, চেষ্টা করতিস। ঠিক আছে ভাইয়া, তাহলে আমি আসি। তুই সেই সকালে বের হয়ে বিকেলে ফিরলি, এদিকে তোর বাবা গাল ফুলে বসে আছে। কেন? বাবার আবার কি হলো? ভুলে গেছিস না, আজকে আমাদের ম্যারেজ ডে। এদিকে তোর বাবা সকালবেলা বাজারে গিয়ে পোলার চাল, খাসির মাংস, দেশি মুরগি সব নিয়ে আসছে, এনে নিজের হাতে রান্না করেছে। ভেবেছিল যে সবাই মিলে দুপুরবেলা একসাথে খাবো। আচ্ছা তুই তো ফোনটা একবার ধরলে পারতি, কতবার তোকে ফোন করলাম, তোর বাবা রাগ করে খাইয়ে নাই। মা, আমার না সত্যি একদম মনে ছিল না। এক কাজ করি, আমি বাবাকে ডেকে নিয়ে আসি, তুমি খাবারগুলো গরম করো। আচ্ছা তুই কি বাইরে থেকে খেয়ে আসছিস? সমস্যা নাই মা, আমি তোমাদের সাথে একবার খেয়ে নিব।
এখন তার কাছে যাওয়াটা কি তোর উচিত হবে? রেগে কিন্তু বকাবকি করবে দেখিস। তুমি খুব ভালো করেই জানো বাবা আমাকে একটুও বকতে পারবে না। যখনই আমার হাসি মাখা মুখটা দেখবে বাবার সমস্ত রাগ পড়ে যাবে। যাও তুমি যে টেবিল সাজাও, আমি বাবাকে নিয়ে আসি। এই শোন না, মানে আমি না তোর বাবার জন্য একটা পাঞ্জাবি কিনেছিলাম, কিন্তু দিতে খুব লজ্জা লাগছে। তোর বাবা হয়তো হাসবে, বলবে যে বুড়ো বয়সে ঢং। তুই একটু দিবি? আমি এই দায়িত্ব নিচ্ছি না, যার গিফট সেই দিবে। তুমি যে বাবাকে দাও, খুব খুশি হবে। সরি বাবা, আমি না আসলে ভুলেই গিয়েছিলাম যে আজকে তোমাদের ম্যারেজ অ্যানিভার্সারি। কোথায় ছিলি মা? আমি তোর জন্য কখন থেকে অপেক্ষা করছি। অনেক খিদে লেগেছে, তোর মাকে বল খাবার দিতে। বাবা, আজকে আসলে আমার একটা ফ্রেন্ডের বার্থডে ছিল। ও তো ঢাকায় একা থাকে, মা গ্রামে থাকে, খুব মন খারাপ হচ্ছিল ওর। তাই আমি গিয়েছিলাম যাতে করে আজকের এই বিশেষ দিন ওর মনটা একটু ভালো থাকে। কিন্তু আমি কি করে বুঝবো বলো যে আমার বাসার বুড়ো ছেলেটার যে মন খারাপ হয়েছে? তাহলে তো আমি যেতামই না। না রে না, আমি মোটেও মন খারাপ করিনি। তাহলে দুপুরে খাওনি কেন? না, আসলে সকালে অনেক বাজার করেছি তো, রান্না করলাম, অবৈগুল্লা করেছি, খিদাটা মরে গেছে। বাবা, তুমি এমন ছেলে মানুষের মতো আচরণ করলে হবে? আমি মানছি তো আজকে আমার বাসায় থাকা উচিত ছিল। এখন দেখো আমি তো সরিও বললাম, তাই না? সরি বলার পর তো আর কিছু থাকে না। আচ্ছা ঠিক আছে, দা রুমে গিয়ে শাড়ি চেঞ্জ করে ফ্রেশ হয়ে যায়। চলো, তুমিও যাবে? আমার এখন খিদে নেই, একবারে রাতে খাবো। বাবা, তুমি তো মাত্রই বলেছো তোমার ক্ষুধা লেগেছে। আমার একা একা খেতে ইচ্ছে করে না। আশ্চর্য, একা কোথায়? মাও তো খায়নি, মা খাবে তোমার সাথে। আরে তোর মার সাথে তো প্রতিদিনই খাই। আচ্ছা যাও, আমিও খাবো, আমার অনেক ক্ষুধা লেগেছে। উঠো, ফ্রেশ হয়ে নিবে এখন। আচ্ছা ঠিক আছে, তুই কি জানিস তোর ভেতরে তোর দাদির একটা ছায়া আছে? জানি, মেয়েরা বড় হলে তাদের বাপের কাছে মা হয়ে যায়। এখন উঠবে তুমি? নীল, আসসালামু আলাইকুম। ব্যস্ত নাকি? ওয়ালাইকুম আসসালাম। তোমার তো দেখাই পাওয়া যায় না। চাচা একটু দৌড়াদৌড়ির উপর আছি, সামনে বইমেলা আমার কবিতার বই রিলিজ পাবে। খুব ভালো কথা। তা আমার বিষয়টা একটু ভাবো, 3 মাসের তো ভাড়া বাকি। তোমার চিন্তা করতে করতে তো আমি কখন জানি কবিতা হয়ে যাই। চাচা আমি খুবই, আসলে আর কি খুবই লজ্জিত। আমি কয়েকদিন পরে টিউশনের টাকাটা পেয়ে আপনার ভাড়াটা আমি দিয়ে দিব। আমি তোমার কতবার বলছি, এইখানে 2জন রুমমেট নাও, তোমার চাপটা কমে যায় আর আমার চাপটা তো একটু কমে। চাচা আপনি তো জানেনই আমি একটা চুপচাপ মানুষ, চুপচাপ একা একা থাকতে খুব পছন্দ করি। এখন রুমমেট নেওয়ার পরে যদি অ্যাডজাস্ট না হয় তখন তো একটা ঝামেলায় পড়ে যাব। তা আমার সাথে অ্যাডজাস্ট না হলে তো আমিই বিপদে পড়ে যাব। চাচা আমি সত্যি লজ্জিত। তোমার আজকে একটু অন্যরকম লাগতেছে না? অবাক লাগতেছে না? আমি তোমার সাথে কি সুন্দর হাসি হাসি কথা বলতেছি, নম্র ভদ্রভাবে কথা বলতেছি। এর আগে তো অনেক বকাবকি করছি, অনেক আজে বাজে কথা বলছি। আজকে কি সুন্দর সুন্দর করে কথা বলছি। আমি একটা নিয়ত করছি, তোমার সাথে আমি আর আজে বাজে কোনো কথা বলবো না, বকাবকি করবো না। এতে যদি কাজ হয় হবে, না হলে আগামী মাসে তুমি আমার বাসাটা ছেড়ে দেবা। আর তোমার কাছে যে 3 মাসের টাকা পাবো, এটা তোমার দেওয়া লাগবে না, এটা মাফ করে দিলাম। চাচা আপনি আমাকে আর কয়েকটা দিন সময় দেন, আমি দিয়ে দিব। ঠিক আছে, আর 1 মাস। মোহন ভাই 1 কাপ চা দাও তো। আপনার আগের বিল? কি আগের বিল করতেছো? সামনে কি ভালো দিন আসবে নাকি? সামনে আমার বই প্রকাশ পাইতেছে, দাও চা দাও। আপনি কি কবি? শখে লিখি আর কি মাঝে মধ্যে। ও, শৌখিন কবি। আমি পথকবি বাবলু। হ্যাঁ, আপনি কি আমার একটা লেখা কবিতা শুনবেন নাকি? বলেন। আচ্ছা, আপনি কি আমার জন্য 1 কাপ চা বলেছেন ওনাকে? এই যে কড়ালিকার অল্প চিনি দিয়ে। 1 কাপ চা দেন। কাপটা ধুয়ে দিও। কবিতার নাম যেটা বলছিলাম, জেগে ওঠা ভালোবাসা।
লিখেছেন পথকবি বাবলু। আচ্ছা কবি, আমি না চায়ের সাথে একটু ধূমপানও করতে পছন্দ করি, আপনি কি ওনাকে একটা সিগারেট দিতে বলবেন? একটা সিগারেট দাও। জি, যেটা বলছিলাম আর কি, বলেন। কবিতার নাম জাগ্রত ভালোবাসা, লিখেছেন পথকবি বাবলু। ভালোবাসার সুরসুরি, তুমি আমি খাবো গুড়মুড়ি। ভালোবাসার সুরসুরি, তুমি আমি হব বুড়ো বুড়ি। কি ভাই, ভালো লেগেছে না কবি? ভালো লাগছে, লিখে যান, আরো লিখে যান, ভালো করবেন। এটা কি, তুমি হাসতেছো কেন? আমার কিন্তু খুব মেজাজ খারাপ হইতেছে। মানে এটা কি কোনো কথা? আমার কাছে ওই কয়টা টাকাই ছিল, ও যে একটা ভণ্ড কবি সেটা তো আমি বুঝি নাই। কবিতা শুনে আমার থেকে চা সিগারেট দুইটাই খেয়ে ফেলছে। কি কবিতা শোনায়? কবিতার নাম ভালোবাসার জাগর। এখন একটা লোক কবিতা বলতে চাইছে, আমি তো মানা করতে পারি না, তাই না? আচ্ছা আচ্ছা শোনো, তুমি না মন খারাপ করো না, থাক তোমার তোমার যদি টাকা লাগে তুমি আমার থেকে নিয়ে যাও, সমস্যা নেই। আমার তোমার থেকে আর টাকা নিতে ভালো লাগে না। আচ্ছা তুমি বিষয়টা কিভাবে দেখছো কেন? আমি তো খুব স্বাভাবিকভাবেই দেখি। দেখো, তোমার আর আমার মধ্যে লেনদেনের যে সম্পর্কটা সেটা একদমই আলাদা, আর তুমি নিজেও কিন্তু অনেক আলাদা একটা ছেলে। সেজন্যই আমি পদ্ম তোমার সাথে প্রেম করছি। আর আমি বিশ্বাস করি মানুষের সব দিন একরকম যায় না। তোমার জীবনের সূর্য নিশ্চয়ই উঠবে, তোমার লাইফটা অনেক পজিটিভিটিতে ভরে উঠবে। আমি শুধুমাত্র সেই দিনটার অপেক্ষায় আছি, এবং আমার বিশ্বাস যে তুমি সেদিন উইথ লাভ ইন্টারেস্ট আমার সমস্ত দেনা পাওনা মিটিয়ে দিবে। আমি জানি তুমি আমাকে অনেক ভালোবাসো, তোমার পুরো পৃথিবীটা জুড়ে শুধুই আমি। নাহলে কি ভার্সিটিতে এত এত ছিল তোমার পিছনে ঘুরলো, তুমি আমাকেই পাত্তা দিলা? এটা কিভাবে সম্ভব? কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমার ভয় লাগে। আমি যে উদাসীন একজন মানুষ, কবে না নিজের অজান্তে তোমাকে হারিয়ে ফেলি। আমি তোমাকে হারানোর সুযোগ দিলে তো হারাবে। আমি কখনো তোমার থেকে আমাকে হারাতে দিব না, এবং আমার থেকেও তোমাকে হারিয়ে যেতে দিব না, না না। পদ্ম, তুমি জানো তুমি একটা মায়ার নাম? এটা এমন একটা মায়া যা পৃথিবীর মধ্যাকর্ষণ শক্তিকেও হার মানে, যা পৃথিবীর মধ্যাকর্ষণ শক্তির থেকেও অনেক বেশি শক্তিশালী। এই যে দেখো, আমি কত সৌভাগ্যবতী। আমি তোমার মধ্যে শুধুমাত্র নীল না, আমি একই সাথে হিমুকে পেয়েছি, যে এই ঢাকা শহরের রাস্তায় হলুদ পাঞ্জাবি পরে খালি পায়ে রাতের বেলায় হাঁটতে পছন্দ করে। আমি পেয়েছি একজন মিসির আলীকে, যে নিজের পরীক্ষা বাদ দিয়ে আমার পরীক্ষার সময় আমারই বাসার নিচে এসে দাঁড়িয়ে থাকে। আমি খুঁজে পেয়েছি এমন একজনকে যে খুব মজা করে টমেটো সস দিয়ে ডিম ভাজি খেতে পছন্দ করে, এবং শুধুমাত্র তার পছন্দের হিরো দুপুরবেলা কই মাছ দিয়ে টমেটো খেতে পছন্দ করে বলে সে নিজেও সেভাবেই খাওয়া দাওয়া করে। অদ্ভুত, এগুলো কি পাগলামি তোমার? আচ্ছা শোনো না, মাঝে হঠাৎ করে আরেকটা পাগলামি আসছে। আবার কি? আমরা আজকে ঘন্টা চুক্তিতে রিক্সা নিয়ে ঘুরি, চলো। এইভাবে আমার রিক্সা চলা যায় নাকি? হ্যাঁ, ঘন্টা চুক্তিতে আরামে রিক্সা চলা যাবে, কোনো সমস্যা নেই। ঠিক আছে চলো, আমার শুধু নতুন অ্যাডভেঞ্চার। তাই চলো, আমার কাছে তো টাকা নেই। আমি থাকতে এত টেনশন কিছু? চলো চলো চলো, নতুন অ্যাডভেঞ্চার হবে, চলো চলো চলো। আচ্ছা জানো, আমার না একটা স্বপ্ন আছে। স্বপ্ন না, আসলে বলতে পারো ইচ্ছা। আমাদের যখন বিয়ে হবে, তারপর বিয়ের পর আমরা ছেলে কোঠায় সংসার পাবো। তাই তাহলে তো খুব ভালোই হয়, ঘরে বসেই বৃষ্টির ঝুমঝুম শব্দ শুনতে পারবো। তোমার বৃষ্টি খুব পছন্দ না? হ্যাঁ, বৃষ্টিটা আমার বেশ ভালো লাগছে। ঠিক আছে, তাহলে যখনই আমাদের মধ্যে কোনো ঝগড়া হবে তখন আমরা দুজন একসাথে বৃষ্টিতে ভিজবো, কিন্তু সে ঝগড়া বাড়াবো না। তোমার সাথে এমনি তো ঝগড়া বলা হবে না, কেন বলো তো? তুমি যে মিষ্টি একটা মেয়ে, আমি পেটির সাথে ঝগড়া করলে তোমাকে মিষ্টি লাগবে। তুমি কি করে জানো? তোমার সাথে তো কখনো আমি ঝগড়া করি না। এই জন্যই তো আমি বললাম যে তুমি যেহেতু মিষ্টি, ঝগড়া করলে তোমাকে মিষ্টি লাগবে। আমি আছি।
আচ্ছা, তুমি আলু ভর্তা বানাতে পারো? একদম শুকনো মরিচ দিয়ে সরিষা তেল দিয়ে মেখে মেখে ঝাল ঝাল করে। রান্নাই করতে পারি না। সমস্যা নেই, আমি তোমাকে শিখিয়ে দেবো। আলু ভর্তা, ডাল আর ভাত হচ্ছে এই পৃথিবীর সবচেয়ে থেকে প্রিয় খাবার আমার। আচ্ছা, আর এটা সব থেকে কে ভালো বানায়? আমার মা। তাও তোমার থেকে কেন শিখবো? আমি মায়ের কাছ থেকে শিখে নিব না। আচ্ছা শোনো না, আমরা না একটা ছোট্ট মাটির ব্যাংক কিনবো। সেই ব্যাংকে আমরা সবসময় টাকা জমাবো। যেদিন ব্যাংকটা একদম ভরে যাবে সেদিন ব্যাংকটাকে ভেঙে ফেলবো, আর তারপর জমানো টাকাগুলো দিয়ে আমরা দেশের বাইরে কোথাও ঘুরতে যাব। তোমার ঘুরে ঘুরে অনেক পছন্দ না? আর কি কি স্বপ্ন আছে বলো? ছিঁড়ে কোঠা, ব্যাংক, আরেকটা আছে, আমরা একটা কুকুর পালবো। কুকুর? ওকে, কুকুরের নাম কি দিবা? মিশকা। মিশকা? মিশকা কেন? আর পছন্দ এই নামটা। মা, 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 কি রে? বাবাকে আমার জন্য নতুন শাড়ি কিনে এনেছে। তোর বাবা আজকে ভীষণ খুশি। কেন? ওই যে তোর বাবার ছোটবেলার বন্ধু আছেন ইমতিয়াজ সাহেব, উনি দেশে ফিরেছেন। উনি বলেছেন উনি ওনার ছেলের বউ করে তোকে বিদেশে নিয়ে যাবে। তোর বাবা এত খুশি যে এখন থেকেই মনে মনে পোলাও কোরমা খাওয়া শুরু করেছে। কিন্তু মা, আমি তো বিয়েটা করতে পারবো না, কারণ আমি আরেকজনের প্রতি কমিটেড। কি বলছিস? তুই প্রেম করিস? তোর বাবা তো এটা কল্পনাই করতে পারবে না। কেন, আমি কি মানুষ না? শোন মা, তুই মুখ বুঝে বিয়েটা করে ফেল মা। তোর বাবা এত খুশি হয়েছে, সেই ব্যাপারটা নিতেই পারবে না মা। মানে তুমি আমাকে বলছো বাবার খুশির জন্য সারা জীবন আমার সাথে আমাকে কম্প্রোমাইজ করতে? আনবিলিভেবল, আমি পারবো না। দুদিন ধরে যাকে তুই চিনিস, যাকে তুই ভালোবাসিস, সেই ছেলেটার জন্য তুই তোর বাবাকে কষ্ট দিবি? তুই হয়তো দুদিন পরেই ছেলেটাকে ভুলে যেতে পারবি, কিন্তু তোর বাবা কোনোদিন ওই কষ্ট ভুলবে না। তার মনটা একবার ভেঙে গেলে আর কোনোদিন সেটা জোড়া লাগবে কিনা একবার ভেবে দেখ। কি সব আজগুবি কথা বলছো? আমি না তোমাকে বুঝাতে পারবো না। যাও যাও, তুমি যাও, আমি বাবার সাথে কথা বলবো। যাও, আমার সাথে কথা বলে লাভ নেই। নীল ভাই, নীল ভাই, আপা আসছে। নীল ভাই, নীল ভাই, কি যে? আপা আসছে। কে? আপা আসছে। তুই যা। কি হয়েছে? তুমি কাঁদতেছো কেন? বসো, এদিকে বসো। কি হয়েছে বলো? বাবা আমার বিয়ে ঠিক করেছে। একটা নিয়ে বাবার সাথে রাগারাগি হয়েছে, আমার ভীষণ মন খারাপ হয়ে গেছে, তাই আমি চলে আসছি বাসা ছেড়ে। তুমি খাইছো কিছু? এই কথা শুনে কারো গলা দিয়ে খাবার নামে? আচ্ছা, আমি বুঝতে পারছি। আগে আমরা কিছু খেয়ে নিই। আমি খিচুড়ি রান্না করছি, একটা ডিম আছে, ওটা ভাজি করে আমি নিয়ে আসতেছি। আমরা আগে খাই, তারপর বসে কথা বলি, ঠিক আছে? বসো, আমি নিয়ে আসছি। এই যেন তুমি ডিম নিলাম আছে? আমার ডিম লাগবে না, আমি এমনিতে শুধু খিচুড়ি খেতে পারবো। তুমি খাও। বললেই হলো। নাও, হাফ তোমার হাফ আমার, 50-50 শেয়ার। আচ্ছা নীল, তোমার টেনশন হচ্ছে না?
দেখো আমি কিন্তু কিছু বুঝি না, এবার তুমি প্লিজ একটু সিরিয়াস হও। আমার যদি অন্য কোথাও বিয়ে হয় আমি তাহলে তোমার বাসার ছাদ থেকে লাফ দেবো। আচ্ছা, এত চিন্তা করছো কেন? কোথা থেকে ঝাঁপ দেওয়া লাগবে না, তুমি একটু খাও, তারপর আমরা কথা বলি। চলো আমরা আজকে বিয়ে করি। তুমি তোমার বাবার সাথে আরেকবার কথা বলো, ঠিক আছে? আর তারপরে যদি না হয়, আমি তো আছি, আমাদের হাতে তো অপশন আছে। আমার ব্যাচেলর বাসাটা আছে, এটা হলো আমাদের রাজপ্রসাদ। আর এখন একটু অগোছল আছে, তুমি আসলে সবকিছু ঝকঝকে হয়ে যাবে। কিন্তু বাবার সাথে এই বিষয়ে কথা বলে পরিস্থিতিটা আরো জটিল করা কি উচিত হবে? তুমি একবার কথা বলো, কথা বলে সব সমস্যার সমাধান হয়, ঠিক আছে? আর কথা বলে তুমি বুঝতে পারবে শেষ পর্যন্ত তুমি চেষ্টা করেছো। ওকে? মাঝে মাঝে তুমি এমন ম্যাচুর কথা বলো, তখন জাস্ট অবাক হয়ে যায়। খাও, অনেক রাত হয়েছে, তাড়াতাড়ি শেষ করো, আমার বাসায় গিয়ে দেবো। মজা হয়েছে খাবার। বুঝছিস, শেষ মুহূর্তে এভাবে নাম চেঞ্জ করা ডিফিকাল্ট। ভাই তুমি পারবা, আমি জানি, প্লিজ এই আবদারটা আমার একটু রাখো। আর আমি চাই না যে আমার প্রথম বইয়ের নাম অন্য কিছু হোক, আমি চাই আমার প্রথম বইয়ের নাম নীলপদ্মের ভালোবাসা হোক। প্লিজ, এটা আমার তোমার কাছে একটা আবদার। আচ্ছা দেখতেছি কি করা যায়। ভাইয়া, ছোট্ট আর একটা আবদার ছিল। আবার কি আবদার? ভাইয়া আমি মনে হয় 1-2 দিনের মধ্যে বিয়ে করব। আমার হাতে না একদমই টাকা পয়সা নেই, আমাকে কিছু টাকা ধার দিতে পারবা? তুমি তো জানোই ঢাকা শহরে আমার কোনো বড় ভাই নেই, আমার গার্ডিয়ান আর বড় ভাই বলতে তুমি আছো। বিয়ে করবি এই অবস্থায়? মানে কি বড় হচ্ছে টিউশনি করে খাওয়াবি, তাই না? এখন সেটা তো আমি ভেবেই রাখছি, বিপদে যদি পড়ি তুমি তো আসছোই। আর তোমার ওই প্রুফ রিডারের পোস্টটা তো খালি আছে, তুমি আমাকে চাকরিটা দিবা না? ভাই যেহেতু ডাকছস, কিছু তো একটা করাই লাগে। নে, এখানে 5,000 টাকা আছে, এটা যা আপাতত চালে যা, পরেরটা পরে বুঝলো। আর সাহস যেহেতু করছিস, বিয়ে করে ফেল। আসি, দেখি একটা ব্যবস্থা হবে। ঠিক আছে ভাই, তাহলে আসি। আর তোমাকে আমি বিয়ের টাইম জানাই দেবো, ঠিক আছে? আসি। তোমার মা বলল আমার সঙ্গে নাকি তোমার কি কথা আছে। আমার তো মনে হয় না আমাদের আর কোনো কথা বাকি আছে। বাবা, আমি না আসলে ভাবিনি কখনো তোমার সাথে আমার এই ধরনের আলাপ দিতে হবে। অনেক সাহস সঞ্চয় করে আজকে কথাগুলো তোমাকে বলছি। বাবা, আমি একটা ছেলেকে ভালোবাসি, ওর নাম নীল, আমার ক্লাসমেট, পড়াশোনায় ভীষণ ভালো, খুবই ব্রিলিয়ান্ট। আর পাশাপাশি কবিতা লেখা ওর একটা নেশা পেশা বলতে পারো। বাবা, ও না আপন বলতে কেউ নেই, ছোটবেলাতেই বাবা মারা গেছে, মা আছেন কিন্তু গ্রামে থাকেন, আর আমি আছি। যে আমার সাথে ওর বিয়ে হয়, একই সাথে ও আমাকে পাবে আর পুরো একটা ফ্যামিলিকে পাবে। বাবা, আমি ওকে বিয়ে করতে চাই, প্লিজ বাবা, তুমি ওর সাথে একটাবার একটু কথা বলবে? ওর সঙ্গে কথা বলার তো আমার দরকার নেই। আমি নিজেও ভাবিনি তোমার সঙ্গে এই বিষয় নিয়ে আমাকে আলাপ করতে হবে। তোমাকে তো আমার মেয়ে হিসাবে দেখিনি, আমার বন্ধু হিসেবে দেখেছি। আমরা এমন কোনো বিষয় নেই যেটা নিয়ে শেয়ার করিনি। তবে এই ব্যাপারটায় আমি তোমাকে কোনো ছাড় দিতে পারবো না। আই এম সরি। আমি চাই না আমার মেয়ে বিয়ের পরে কবিতা চিবিয়ে চিবিয়ে খাক। শ্রাবণ অত্যন্ত ভালো ছেলে, তোমার জীবনটাকে ইকোনমিক্যালি সিকিউর করবে, আর বিয়ের পরে ভালোবাসা হয়েই যাবে। আমার মনে হয় আমাদের কথা শেষ। বাবা, এটা তো তোমার দৃষ্টিভঙ্গি, এটা তো জরুরি না যে সবার দৃষ্টিভঙ্গি এক হবে। তুমি আমার ফাইন্যান্সিয়াল সিকিউরিটির কথা ভাবছো, তাই তো? তুমি যার সাথে আমাকে সিকিউর ভাবছো, আমি কিন্তু তার সাথে আমার সিকিউরিটি দেখছি না।
তোমার পর আমার কাছে নীল সব থেকে সিকিউর মানুষ। তোমার কারণে আমাকে যদি কারো সামনে চরমভাবে অপমানিত হতে দেখতে না চাও, তাহলে নীলের চ্যাপ্টারটা ভুলে যাও। যাই হোক, আজকাল আবার দুপুরে ভাত খাওয়ার পরে একটা ভাত ঘুম পায়। আমি খাওয়ার পরে ঘুমোতে যাব। তোমার তো আজকে কোনো কাজ নেই, বাইরে যাচ্ছ না, ভাত খেয়ে ঘুম দাও। তুমি কিভাবে চুপ করে থাকবে, কিছুই বলবে না? এখানে তো আর কিছু বলার নেই। আমাদের পালিয়ে বিয়ে করা ছাড়া কোনো অপশন নেই। তাহলে সময় মতো রেডি থেকো, বা আমার অবাধ হওয়া ছাড়া তো আমি আর কিছু দেখতে পাচ্ছি না এখন। নীল, আমি আসলে পারবো না তোমাকে ছাড়া আর কারোর সাথে আমার অস্তিত্ব মেনে নিতে। আমি সময় মতো থাকবো। কি হয়েছে? কি এত চিন্তা করছো? কিছু না, একটু ভয় হচ্ছে। সামনে এত বড় একটা দায়িত্ব, এটাই, আর কিছু না। অবশ্যই একটু ভালো লাগছে, সারা জীবনের জন্য তোমাকে পাবো। এত চিন্তা করার কিছু নাই। আর আমি না এতদিন জানতাম যে বিয়ের আগে মেয়েরা অনেক ভয় থাকে। তোমাকে না তো জানতামই না যে ছেলেরা এত নার্ভাস থাকে। নার্ভাস না, একটু এক্সাইটেডও বলতে পারো। দেখো, কালকে থেকে তুমি মিসেস নীল আর আমি মিস্টার পদ্ম। ইন্টারেস্টিং না? আসলে ইন্টারেস্টিং বিষয়টা। আচ্ছা শোনো, তুমি না কালকে আমার দেওয়া নীল শার্টটা পরবে। নীল শার্ট পরে বিয়ে করবো? তুমি নীল শার্ট পরে বিয়ে করবে, আর আমি তোমার দেওয়া রেসিপি অনুযায়ী আলু ভর্তা বানানো শিখে গিয়েছি। তাই আগামীকালকে আমি তোমাকে গরম ভাত আর আলু ভর্তা বানিয়ে খাওয়াবো। আর তুমি মনে করে তোমার বাড়িওয়ালাকে একটু জানিয়ে রেখো যে আমাকে নিয়ে আসবে। হ্যাঁ, ওনাকে তো জানানো লাগবে। এমনিতেই 6 মাসের ভাড়া বাকি, বিয়ের কথা শুনলে না ফিট হয়ে যায়। এমন কিচ্ছু হবে না। এক কাজ করি, আমার কাছে না আমার মাটির ব্যাংকটাতে বেশ কিছু টাকা জমানো আছে, ওটা ভেঙে আমরা 3 মাসের বাড়ি ভাড়া দিয়ে দিতে পারবো। দরকার না, আমি কয়েকদিনের মধ্যে টিউশনের টাকা পেয়ে যাব, আর আমি আমাদের হয়ে যাবে, টেনশন নেই। আর কালকে তুমি আরেকটা কাজ করবে, কালকে তুমি আমাকে গান গিয়ে শোনাবে। কাল? মানে শুধু কাল কেন, আমি তোমাকে এখন থেকে প্রতিদিন সকাল সন্ধ্যা রাত সারা বেলা আমি তোমাকে আমার বেসুরা গলায় বেসুরা গান গিয়ে শোনাবো। আরে এটা কি দিচ্ছ? এটা হচ্ছে আমার পক্ষ থেকে তোমার জন্য উপহার। এই আসসালামু আলাইকুম চাচা, আপনার বাসাতে যাচ্ছিল। ওয়ালাইকুম সালাম। কেন, কি ব্যাপার? চাচা, এখানে 1 মাসের ভাড়া আছে। 1 মাসের? হ্যাঁ, আমি কয়েকদিন পরে বাকি টাকাটা দিয়ে দেব। চাচা, আপনি কিছু মনে করেন না প্লিজ। একটা সুসংবাদ আছে, কালকে আমার বিয়ে। বিয়ে? জি। বাহ, খুবই ভালো খবর। তো এই টাকাটা পরে দিলে তো পারতা। না না চাচা, কি বলে? আমার না অনেক পুরনো দিনের কথা মনে পড়ে গেল। তোমার চাচারে বিয়ে করে আমি এই বাড়িতে উঠেছিলাম। ব্যবসা আমার খুব ভালোই চলতেছিল, পরে পুরো বাড়িটা কিনে নিলাম। তা তুমি যে বিয়ে করছো, চাকরি বাকরির কোনো ব্যবস্থা হলো? চাচা, একটা প্রেসে প্রুফ রিডারের একটা পোস্টে চাকরির কথা চলছে, আশা করি হয়ে যাবে। আর একবার যদি হয়ে যায় তাহলে ভাড়া নিয়ে আর কোনো টেনশন থাকবে না। বাবারে, আল্লাহ যা দিও না। ভাড়ার টাকা দিতে পারো না, আমি অনেক বকাবকি করি, কিন্তু আমি মানুষটা তো খারাপ না। তুমি সংসার শুরু করো, আমি যতটুকু পারি আমি তোমার সাথে আছি। জি চাচা, আপনি এই কথাটা বলছেন এটাই অনেক। আমার বাবা নাই, কিন্তু তারপরে আপনি আমার বাবার মতোই কথা বললেন। তিনি বেঁচে থাকলে হয়তো। যাক চাচা, আমার জন্য দোয়া করবেন। বাবারে, আমিও শূন্য দিয়ে শুরু করছিলাম, আজকে আমি এত বড় একটা বাড়ির মালিক। আমি চাই তুমিও অনেক বড় হও,
জি জি জি, আমার জন্য দোয়া রাখবেন। আর কালকে কিন্তু আপনার আমাদের বাসায় মিষ্টির দাওয়াত, আপনি কিন্তু অবশ্যই মিষ্টি খেতে আসবেন। অবশ্যই আসবো, কিন্তু সেই সব মিষ্টির দায়িত্ব কিন্তু আমার পক্ষ থেকে মিষ্টি হবে। ঠিক আছে চাচা, আপনি কি নিচে যাচ্ছিলেন? আমি বেরোচ্ছিলাম, আমি একটু বাজারের দিকে যাবো। যে হ্যাঁ ঠিক আছে, আসো। বিষয়টা আরেকবার ভেবে দেখলে হতো না? মা, আমার হাতে অপশন থাকলে আমি তো এভাবে পালায় বিয়ে করতাম না। আমি ঠিক বুঝতে পারছি না যে এই মুহূর্তে তোকে কি বলা উচিত। মা, তুমি তুমি শুধু বাবাকে ম্যানেজ করো প্লিজ, বাকিটা আমি দেখে নিব। আমি জানি বাবা আমার এই সিদ্ধান্তে খুব কষ্ট পাবেন, কিন্তু বাবা যখন দেখবেন আমরা দুজনেই ভালো আছি তখন ঠিক ক্ষমা করে দিবে। আমি এখন তোকে একেবারে না বলে দিতে পারতাম, কিন্তু বলবো না, কারণ পরে তুই আমাকে দোষী ভাববি। কিন্তু তারপরে বলি না, আজ রাতটা তুই খুব ভালো মতো ভাব, তোকে নীল সত্যি সত্যি সুখী করতে পারবে তো? মা, এটা নিয়ে তো ভাবার কিছু নাই। আমি না জানি আসলে বাবা কেন এত রিয়াক্ট করতেছে। রিয়াক্ট করছে কারণ হচ্ছে নীল বেকার, চালচুলো নেই। তোর বাবা সারা জীবন টাকা পয়সার কষ্টে ছিল, এখনো দেখ আমরা এই ভাড়া বাড়িতে থাকি। তার জীবনে সবচেয়ে বড় আফসোসটা কি জানিস? সে আমাকে অনেক কিছু করে দিতে চেয়েছিল, কিন্তু তার কিছুই সে করতে পারেনি। সেজন্য সে চায় না যে তুইও এই কষ্টের মধ্যে থাক। মা, আমি জানি না বাবা তোমাকে কি দিতে পেরেছে কি দিতে পারেনি, কিন্তু আমার দেখা সব থেকে হ্যাপিয়েস্ট কাপল হচ্ছ তোমরা। জীবনে দেনা পাওনার হিসাবটাই কি সব, নাকি একটা মানুষ আমাকে ঠিক কতটুকু হ্যাপি রাখতে পেরেছে সেটা বেশি ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, এটাই যদি তোর সিদ্ধান্ত হয় তাহলে আমি আর কিছু বলবো না। শুধু এটাই বলবো যে যার জন্য তুই তোর ফ্যামিলিকে স্যাক্রিফাইস করছিস তার সাথে ভালো থাকিস। থ্যাঙ্কস মা ফর আন্ডারস্ট্যান্ডিং। আমি তোমাকে একটু জড়ায় ধরি মা। আয়। আচ্ছা ভাইয়া, শোনো না, একটু নীলকে ডেকে দাও না। ভাইয়া তো কালকে রাতে ব্যাগ ট্যাগ গুছে তালা মালা মেরে গেছে গা, আমি তো কাপ নিতে এসেছি। তুমি আমার সাথে এমন কেন করলে নীল? আমাকে কেন ঠকালে? দরকার ছিল না তো নীল। তুমি আমাকে বললে যে আমি তোমার জীবন থেকে চলে যেতাম। নিজেকে এতটা নিচে নামানোর দরকার ছিল না তো। শেষে আবারও একা আমি, আড়ালে হারালে কোথায় তুমি, বেলা শেষে আবারও একা আমি।
এখন কি একটু ভালো লাগছে? বাবা, তো তুই আসছিস মা? তোর বাবার তো প্রেশার হাই হয়ে একেবারে বিচ্ছিরি অবস্থা। আমি কিছুতেই কন্ট্রোল করতে পারছিলাম না। তুই তাকে ছেড়ে চলে যাবি, এটা সে কিছুতেই বিশ্বাস করতে পারছে না। সরি বাবা, তুমি ঠিক ছিলে বাবা, তোমার কথা না শুনে আমি ভুল করেছি। আমার জন্য নীল সঠিক ছিল না। আমি তোমার পছন্দের ছেলেকে বিয়ে করব বাবা, আজকে রাতেই করব। মিমতাজ আঙ্কেলকে খবর দাও। তুই হাত মুখ ধুয়ে না, তোর মুখটা খুব শুকনা লাগছে। আমি আজকেই ফিল করতে পারলাম তোমার থেকে আমাকে বেশি কেউ ভালোবাসবে না। কি কারণে কেন যে তুমি এলে না, কিছুতে আর হিসেব মিলে না। কি কারণে কেন যে তুমি এলে না, কিছুতে আর হিসেব মিলে না। বলো ভুল পদ্ম আমার মা মারা গেছেন, আমি তাকে দাফন দিতে এসেছি। আমার তার পিছুটান রইল না। আমি সব শেষ করে তোমার কাছে ফিরছি সারা জীবনের জন্য। ফোনে চার্জ ছিল না, তাই কল দিতে পারিনি। মা মারা যাওয়ার পর আমার মাথা কাজ করছিল না, তাই তোমাকে কিছু জানাতে পারিনি। পৃথিবীতে আমার আর আপন বলতে কেউ রইল না তুমি ছাড়া। হারালে হারালে কোথায় তুমি, বেলা শেষে